ওয়েলকাম টু आवर চ্যানেল। শুরু করছি আজকের সেশন। আজকে তোমাদের হিন্দি গ্রামারে কিন্তু চতুর্থ অধ্যায়। তো এখানে কিন্তু বাক্যাংশ के लिए एक শব্দ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি এক কথায় প্রকাশ। এখান থেকে দুটো বা তিনটে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো খুব ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখবে। এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা হুবহু কমন পাবে। প্রথমে দেখো রয়েছে অঙ্ক মে সোনে वाला। তো যে অঙ্কে অর্থাৎ এখানে অঙ্ক অর্থটা কিন্তু সংখ্যা বা কম অর্থে বোঝানো হয়েছে। তো অঙ্ক মানে অংশ বা গেঁদ বা কোড বা নাম্বার ইত্যাদি, যে কতিপয় কোনো একটি অল্প সংখ্যার মধ্যে যে শুয়ে আছে। তো অঙ্ক মে সোনে वाला যাকে বলা হচ্ছে অংশায়ী। তো এটা কিন্তু খুব অল্প জায়গায় হিসাবে কিন্তু এটি ব্যবহার হয়েছে। তো সামান্য জায়গায় যে শুয়ে থাকে তাকে কি বলা হচ্ছে অংশায়ী। বা ধরো কোনো জমি জায়গার হিসেবের নিকে যে 2 বর্গ সেমি এলাকা জুড়ে অবস্থান করছে, তো সেটা কি হচ্ছে, ধরো 2 বিঘার মধ্যে কি বা 2 মিটারের মধ্যে 2 সেমি মতো সে অংশ গ্রহণ করে আছে। তো এটাকে কি বলবে, যেহেতু ওইটুকু দখল করে আছে তাই তাকে বলা হচ্ছে অংশায়ী, অল্প পরিমাণে। নেক্সট দেখো जो अंडे से जन्म लेने बाद। তো আন্ডে সে মানে হচ্ছে যে ডিম থেকে জন্মগ্রহণ করে, তাকে কি বলবো অন্ডজ, বা ডিম থেকে জন্মগ্রহণ করেছে তাই। তো সেই জন্য বলছে যে আন্ডে সে জন্ম লেনে वाला, যে আন্ডা থেকে জন্মগ্রহণ করেছে তাকে বলা হচ্ছে অন্ডজ। আচ্ছা, তোমাকে যদি বলা হয় পত্র থেকে, অর্থাৎ পত্র সে জন্ম নেনে वाला, তো সেক্ষেত্রে তুমি কি করবে পত্রজ বলবে। তো এরকম যদি বলা হয় উদাহরণ, তো পাথরকুচি আছে যেটা পাতা থেকে কিন্তু গাছ জন্মায়, তো পাতা থেকেই জন্মাচ্ছে তাই এটাকে বলা হবে কি পত্রজ। তারপরে তোমাদের একটা উদাহরণ আসে এরকম যে পঙ্ক সে জন্ম নেনে वाला, অর্থাৎ পঙ্ক মানে হচ্ছে পুকুর বা নদী ইত্যাদি কিন্তু বোঝাবে। তো সেক্ষেত্রে হচ্ছে পঙ্কজ, তোমরা জানো পঙ্কজ মানে হচ্ছে পদ্ম, অর্থাৎ পঙ্কে জন্মে যা সেটা হচ্ছে পঙ্কজ। এখানে কিন্তু পঙ্কজ বলতে আমরা পদ্মকে বুঝি। নেক্সট দেখো এটা একটু স্টার মার্ক দেবে। মন মে আপনি আপ উৎপন্ন होने वाला প্রেরণা, অর্থাৎ নিজে নিজের মধ্যে যে প্রেরণা সেটা উৎপন্ন হয়েছে, তো সেটাকে কি বলবে, সেটা হচ্ছে অন্তঃপ্রেরণা। তো মনে রাখবে অন্ত মানে হচ্ছে নিজের, এবং নিজে নিজে উৎপন্ন হয়েছে তাই অন্তঃপ্রেরণা বলা হচ্ছে। এবং যদি অপরের, মনে রাখবে যে মন মে যে অপরা, অর্থাৎ অন্যজনের যদি প্রেরণা উৎপন্ন হয় সেটাকে বলা হবে অত। মনে রাখবে অন্ত মানে নিজ এবং অত মানে হচ্ছে পরের। नेक्स्ट देखो गुरु के साथ या समीप होने वाला। तो गुरु के साथ या समीप रहने वाला छात्र, অর্থাৎ যে ছাত্র কি করছে গুরুর সাথে থাকছে অথবা গুরুর অনুগামী থাকছে তাকে কি বলবে, তাকে বলা হবে হচ্ছে অন্তবাসী। তোমরা প্রাচীনকালে দেখবে ছাত্ররা কিন্তু গুরুগৃহে থেকে পড়াশোনা করতো এবং গুরুর আচার অনুষ্ঠান ইত্যাদি নিয়ম শৃঙ্খলা সবই কিন্তু তাদেরকে মেনে চলতে হতো। তো এই জন্য কিন্তু সেই ক্ষেত্রে এই সব কথাগুলো প্রযোজ্য ছিল যে গুরুকে সাথ ইয়া সমীপ রহনে वाला ছাত্র তাকে কি বলা হচ্ছে অন্তেবাসী। তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে, তোমাদের কিন্তু এরকম অ্যান্সার করতে হবে যে একটা বাক্য থাকবে সেটাকে তোমাদের একটি ওয়ার্ডে বা একটি শব্দে প্রকাশ করতে হবে। नेक्स्ट देखो किसी पत्र के अंतिम अक्षर से नया पद्य के आरम्भ करने वाला खेल। तो এটাকে কি বলা হয়, তো किसी পদ্য, অর্থাৎ তুমি একটা পদ্য লিখছো, সেই পদ্যকে অন্তিম অক্ষর সে নয়া, অর্থাৎ তোমার একটা পদ্য লেখা শেষ হলো এবং তারপরে কি করছো তুমি একটা নতুন পদ্য শুরু করছো, এটাকে বলা হচ্ছে এই যে পদ্য আরম্ভ করনে সে খেলে। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে অন্তাক্ষরী। তো অন্তাক্ষরী মানে হচ্ছে শেষ যে অক্ষর সেটাকে বলা হচ্ছে। তো বিশেষত আমরা চিঠি লেখার ক্ষেত্রে এগুলো কিন্তু সবথেকে ভালো স্পষ্ট বুঝতে পাই। ধরো একটা চিঠি লিখছো কোনো একটা কাজের জন্য, সেটা লেখা শেষ হলো, তারপর তুমি আমি লিখছো অতএব আপনি যদি এই কাজটি করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো এইরকম জিনিসটা, এবং শেষ যে তুমি অক্ষরটা লিখছো না ওইটাকে বলা হচ্ছে কিন্তু অন্তাক্ষরী, অর্থাৎ শেষ অক্ষর। নেক্সট দেখো পরেরটা স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু তোমাদের বিগত বছরে এসছে জো কাহা না যা সাকে, অর্থাৎ যেটা বলা যায় না বা যেটা কাউকে কহনা যায় না, অর্থাৎ কহ মানে হচ্ছে বলা, তো যেটা বলা যায় না তাকে কি বলবে অকথনীয়। অকথনীয় মানে কি, সেটা বলা যায় না।
नेक्स्ट, जिसके पास कुछ भी ना हो। तो जिसके पास कुछ भी ना हो তাকে আমরা কি বলবো? দরিদ্র। অর্থাৎ তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি ঘর কিছুই নেই, তাহলে তুমি তো অবশ্যই দরিদ্র হবে। তো এই জন্য তাকে বলা হচ্ছে দরিদ্র। এর হিন্দিতে কি বলা হয়? আকিঞ্চন। আকিঞ্চন মানে হচ্ছে দরিদ্র। এটা তোমরা সমর্থক শব্দ হিসেবে পাবে। তো এই আকিঞ্চন শব্দটা না দিয়েও কিন্তু সরাসরি দরিদ্রও থাকতে পারে, একটু রিলেটেড করে নেবে। তো জিসকে পাস কুছ না ভি হো তাকে কী বলা হবে? আকিঞ্চন, অথবা যদি দরিদ্র থাকে দরিদ্র। নেক্সট, जिसके गहराई या था का पता ना लगा सके। অর্থাৎ যার কোনো গভীরতা সম্পর্কে তোমার ধারণা নেই বা জানা নেই, তাকে তুমি কি বলবে? তো তাকে বলবে হচ্ছে অগাধ বা অতাহ। তো ধরো তোমার কোনো বন্ধু আছে বা তোমার কোনো টিচার আছে, যার সম্পর্কে বর্ণনা করার সময় তুমি বলছো ওই টিচারের অগাধ জ্ঞান। তো তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে যে जिसके गहराई या थाह का पता ना লাগা सके। অর্থাৎ তার যে জ্ঞানের গভীরতা সেই সম্পর্কে কোনো ধারণা বা কোনো কিন্তু খবর পাওয়া নেই, এটাকে কিন্তু বোঝায়। নেক্সট দেখো, जिसका कभी जन्म ना हो। जिसका कभी जन्म ना हो। তো আমরা বিশেষত এটা ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য করি, যে স্রষ্টার কোনো সৃষ্টি নেই, অর্থাৎ তিনি জন্ম নেননি বা জন্ম দেননি। তো এইটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য থাকে। তো কি বলা হয়? বলছে জিসকা কাভি জন্ম না হো। তো তাকে কি বলবো? অজন্মা, অর্থাৎ যে এখনও জন্মায়নি। তো এটা কিন্তু বলা হয়। নেক্সট দেখো, जो না জানা গায়া হ্যায়। অর্থাৎ যেটা জানা যায়নি তাকে কি বলবো? অজ্ঞাত বা অজানা। এটাই তো আমরা বলি, তাই না? যেটা আমাদের জানা নেই তাকে কি বলি? অজ্ঞাত বা অজানা। তো সেই জন্য বলা হচ্ছে जो না জানা গায়া হো। নেক্সট দেখো, जो दिखाई না देता है। অর্থাৎ যেটা দেখা দেয় না তাকে কি বলবো? অদৃশ্য বা অদেখা ইত্যাদি কিন্তু বলবো। নেক্সট দেখো, এটা কিন্তু স্টার মার্ক দেবে। পর্বতকে উপর কি সমতল ভূমি। তো পর্বতের উপরে যে সমতল ভূমি থাকে তাকে আমরা কি বলি? তাকে বলা হচ্ছে অধিত্যক্কা, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? উপত্যকা। তো এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবে। বিশেষত এইগুলোই তোমাদের এক্সামে কিন্তু সব থেকে বেশি আছে। जिसे कभी জন্ম না হো उसके কি তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে অজন্মা। जो না জানা গয়া হো তাকে কি বলা হয়? অজ্ঞাত। जो दिखाई नहीं देता हो তাকে কি বলা হয়? অদৃশ্য। পর্বতকে উপর কি সমতল ভূমি, এটা এক্সামে এসছে। তো এটা হচ্ছে অধিত্যক্কা বা উপত্যকা ইত্যাদি কিন্তু বলা হয়। নেক্সট দেখো, जिसका कोई नाथ या मालिक ना हो। অর্থাৎ যার কোনো পিতামাতা বা অভিভাবক কিছু নেই তাকে কি বলবে? অনাথ বলবে। অবশ্যই সঠিক উত্তর করবে অনাথ। নেক্সট দেখো, এটা স্টার মার্ক দেবে। जिसकी উপমা না কি যা সকে। অর্থাৎ যার উপমা বা সুন্দরের বর্ণনা করা যায় না। উপমা মানে হচ্ছে এখানে সুন্দর অর্থ ব্যবহৃত হয়েছে। দেখো, जिसकी উপমা কি না যা সকে। তো উপমা মানে হচ্ছে যার কোনো সৌন্দর্য করা যায় না। তো তাকে কি বলবে? অনুপম। আর অনুপমটা আমরা কিন্তু সমর্থক শব্দে পড়েছি। এটা হচ্ছে সব থেকে সুন্দর অর্থে কিন্তু ব্যবহৃত হয়। যে সব থেকে সুন্দর সেটাকে আমরা কি বলি? অনুপম। তো এই জন্য বলা হচ্ছে जिसके উপমা না কি যা সকে তাকে বলা হচ্ছে অনুপম। অর্থাৎ সুন্দরের কি তুমি আবার কি সুন্দর করবে? সে তো এমনিতেই অনেক সুন্দর। নেক্সট, जो नया না হো উসকে ক্যা বলতে হ্যাঁ। তো দেখো, जो নয়া না হো অর্থাৎ যেটা নতুন নয় তাকে কি বলবে? তাকে বলবে পুরাতন। তো পুরাতন এখানে কী হচ্ছে? দেখো, পুরাতন বলতে অনূতন। তা অনূতন মানেই কিন্তু পুরাতন। তো এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। কোনো সময় এই সিলি মিস্টেক করার জন্য এই সমস্ত টার্মগুলো কিন্তু ইউজ থাকে। যেরকম এখানে কিন্তু পুরাতন দিলেই কিন্তু পারতো, কিন্তু পুরাতন না দিয়ে দিয়েছে অনূতন। তা অনূতন মানেও কিন্তু পুরাতন। তো এইগুলো কিন্তু একটু মাথায় রেখো। নেক্সট দেখো, जो পড়া না যা সকে অর্থাৎ যেটা পড়া যায় না তাকে কি বলা হবে? অপঠনীয় বা যেটা পাঠযোগ্য নয় সেটাই কিন্তু বলা হচ্ছে। जो পড়া না যা সকে সেটা হচ্ছে অপঠনীয় বা পড়া যায় না, একই কিন্তু অর্থ। নেক্সট দেখো, সামান্য ইয়া ব্যাপক নিয়মকে বিরুদ্ধবাদ। সামান্য ইয়া ব্যাপক
नियम के বিরুদ্ধে বাদ যেটাকে আমরা কি বলে থাকি অপবাদ অর্থাৎ সমন্বয় বলতে যেটা ধরো তোমাদেরকে সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পায় এবং যেটা নিয়ম বা কোনো নীতি বা কোনো রীতিনীতির বিরুদ্ধে যায় তো সেটাকে আমরা কি বলবো যেটা তুই উচিত করিসনি বা এই কাজটা তোমার ঠিক হয়নি তো এটাকে আমরা কি বলবো অপবাদ नेक्स्ट देखो जो पहले ना रहा हो या ना हुआ हो तो এটাকে কি বলা হচ্ছে जो पहले ना हो रहा যেটা আগে হচ্ছিল না এবং কি বলছে हो या ना हुआ हो অর্থাৎ সেটা আগে হয়নি অথবা হয়েছে কি না হয়েছে তার কোনো গ্যারান্টি নেই তো সেটাকে আমরা কি বলবো সেটা কিন্তু এটা এক কথায় অতীতের কথা বলেছে তো অতীতকে আমরা কি বলে থাকি অতীত ভূতকাল ইত্যাদি কিন্তু বলে থাকি তো দেখো এখানে হচ্ছে তাহলে অভূতপূর্ব অবশ্যই অভূতপূর্ব অ্যান্সার করবে নেক্সট দেখো স্টার মার্ক দেবে এটা কিন্তু এক্সামে এসছে দেখো স্ত্রী যে অভিনয় করতে হ্যাঁ অর্থাৎ স্ত্রী মানে হচ্ছে আমরা জানি মহিলা তো যে মহিলা অভিনয় করে তাকে কি বলবো অভিনেত্রী বলবো তাই তো তো এটা দেখো অভিনেত্রী কিন্তু রয়েছে আচ্ছা যদি বলা হয় যে পুরুষ অভিনয় করতে হ্যাঁ অর্থাৎ যে পুরুষ অভিনয় করে তাকে কি বলবো অভিনেতা বলবো তো এইগুলো কিন্তু মাথায় রেখো নেক্সট দেখো যে কিসি পর অভিযোগ লাগাতে দেখো তোমার কোনো বন্ধু আছে বা কোনো ব্যক্তি আছে সে কী করছে কারো প্রতি অভিযোগ লাগিয়ে দেয় অবা কারোর জন্য সে অভিযোগ করছে তাকে কি বলবে অভিযোগী বলবে তাই তো তো এখানে দেখো অভিযোগী রয়েছে সেই জন্য বলা হচ্ছে যে কিসি পর অভিযোগ লাগায়ে অর্থাৎ যে কারোর প্রতি অভিযোগ লাগিয়েছে বা কারোর বিরুদ্ধে অভিযোগ লাগিয়েছে তো তাকে কি বলবো অবশ্যই অভিযোগী বলবো নেক্সট দেখো যে ভেদ ইয়া তোরা না যা সকে অর্থাৎ তোরা মানে হচ্ছে ভাঙা তো যে ভেদ ইয়া তোরা না যা সকে অর্থাৎ যেটাকে ভেদ করা যায় না বা ভাঙা যায় না তাকে কি বলা হবে তাকে বলা হবে অভেদ্য তো অভেদ্য কিন্তু সঠিক উত্তর হচ্ছে দেখো এইগুলো একটু মনে রাখবে এইগুলো কিন্তু হুবহু এক্সামে কিন্তু তুলে দেবে তো এর মূল যে কাণ্ডারি সেটা হচ্ছে এক কথায় তোমাকে যে বাক্যটা দেবে এবং যে শব্দটা তোমার অপশন থেকে চুজ করতে বলবে সেই শব্দটা কিন্তু অর্থটা একই থাকবে এটাই হচ্ছে মেন কন্ডিশন ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে দেখো তোমাকে বলা হলো যে বর্ণনা কিয়া না যা সকে অর্থাৎ যেটা বর্ণনা করা যায় না তাহলে এটাকে এক কথায় প্রকাশ তুমি কিভাবে করবে তো তখন বলবে অবর্ণনীয় এটা কিন্তু তুমি করতে পারবে তো এই রকম হচ্ছে তোমাকে একটা বাক্য দেবে তাকে একটি শব্দে কিন্তু প্রকাশ করতে হবে যার নাম হচ্ছে অনেক শব্দকে নিয়ে এক শব্দ যেটাকে বাংলায় বলি এক কথায় প্রকাশ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেনি অবশ্যই দেখে তারপরে এই ক্লাসে ঢুকবে কেননা প্রত্যেকটি ক্লাস কিন্তু আগে থেকে রিলেটেড রয়েছে সেগুলো না দেখলে এগুলো কিন্তু বুঝতে পারবে না তোমাদের সুবিধার্থে কিন্তু প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে প্রত্যেকে কাইন্ডলি দেখে নেবে নেক্সট দেখো জিসকে উৎপত্তি সম্ভাবগত না হো অর্থাৎ যার উৎপত্তি সম্ভাবগত মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা যেটাকে বলা হয় তো যার উৎপত্তি স্বাভাবিকভাবে হয়নি অর্থাৎ স্বাভাবিক বলতে এখানে প্রাকৃতিক নিয়মের কথা তোমরা কিন্তু জানবে আচ্ছা স্বাভাবিক উদ্ভিদ কাকে বলি যারা প্রাকৃতিক নিয়মভাবে হয় তো যারা স্বাভাবিকভাবে হয়নি তাকে আমরা কি বলবো কৃত্রিম বলবো অবশ্যই কেননা সেটা তো মানুষ নির্মিত করেছে তাই না তো সেই জন্য বলা হচ্ছে কৃত্রিম দেখো বলছে জিসকে উৎপত্তি স্বভাবগত না হো অর্থাৎ যার উৎপত্তি স্বাভাবিকভাবে হয়নি তাকে কৃত্রিমভাবে হয়েছে সেই জন্য বলা হচ্ছে কৃত্রিম নেক্সট দেখো বালকে সাজনে কা সবারণে কা কাম অর্থাৎ বালো মানে হচ্ছে এখানে চুলের কথা বলা হচ্ছে তো চুলকে সাজানে অর্থাৎ চুল সাজানোর যে সরবরাহ বা বিভিন্ন ডিজাইনের ইত্যাদি যে কাজ তাকে কি বলবে তো তাকে বলা হচ্ছে দেখো কেশ বিন্যাস অর্থাৎ চুলগুলোকে কীভাবে বিন্যস্ত করে সাজানো গোছালো ইত্যাদি যেগুলো করা হয় বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বা বিবাহ বার্ষিকীতে কিন্তু এগুলো করাতে হয়ে থাকে তো এই যে চুলের যে কারুকার্য সেটাকে বলা হচ্ছে কেশ বিন্যাস এটা কিন্তু বলা হয় নেক্সট দেখো ক্ষমা কে জানে যোগ্য যেটা ক্ষমার যোগ্য হয় তাকে কি বলবে হচ্ছে তাকে বলবে হচ্ছে ক্ষম্য নেক্সট जिसका हाथ बहुत तेज चलता है অর্থাৎ যার হাত খুব দ্রুত চলে তাকে কি বলবে তাকে বলা হচ্ছে ক্ষিপ্রহস্ত অর্থাৎ খুবই দ্রুত হাত চলে তাকে বলা হচ্ছে ক্ষিপ্রহস্ত নেক্সট जिसका कोई हिस्सा বা
টুটকর আলাগ হো যায়। অর্থাৎ হিস্সা মানে হচ্ছে আমরা আগে পড়েছি ভাগ, তো হিস্সা মানে হচ্ছে ভাগ। তো যার কোনো ভাগ আলাগ হো গায়া হ্যাঁ, অর্থাৎ যার কোনো ভাগ আলাদা হয়ে গেছে তাকে কি বলবে, তাকে কি বলবো আমরা খণ্ডিত বলবো। তো দেখো খণ্ডিত মানে হচ্ছে কি খণ্ডন করা, অর্থাৎ আলাদা করে দেওয়া, তো সেই জন্য বলা হচ্ছে খণ্ডিত। नेक्स्ट नेक्स्ट देखो किसी के घर की होने वाले बालिश, तो किसी के घर की होने वाले तलाशी माने कि तो तलाशी माने होच्छे खोज करा। তোমরা দেখবে যে পুলিশ কি করে तलाशी করে না, তো সেটাকে বলা হচ্ছে যে तलाशी মানে হচ্ছে খোঁজা। তো किसी की घर पे होने वाले तलाशी অর্থাৎ কারোর বাড়িতে যে তল্লাশি হয় তো সেইটাকে কি বলা হচ্ছে খানা তল্লাশি। অর্থাৎ পুলিশে বিশেষত এই কাজগুলো করে, তো সেই জন্য বলা হচ্ছে খানা तलाशी। नेक्स्ट देखो गंगा और যমুনা के जल के मेल जैसा दो तरह के रंग का, অর্থাৎ গঙ্গা আর যমুনা এদের যে মিলটা হয়েছে যে জলের, অর্থাৎ দুই রকমের জল রয়েছে তোমরা জানো, তো এইটাকে কি বলা হয়, তো এইটাকে বলা হচ্ছে গঙ্গা যমুনী। এই যে মিলটা এটাকে বলা হচ্ছে গঙ্গা যমুনী। নেক্সট দেখো बहुत गप्पे हाँकने वाला, तो गप्पे हाँकना माने होच्छे कि बोलो तो फिजुल की बाती करना। अर्थात তোমাদের মধ্যে দেখবে এমন কিছুজন থাকে যে প্রত্যেকটা বিষয়ে কিছু ফালতু কথা বলে, যে কথাটার প্রয়োজন ছিল না অথচ সে কিন্তু বলে থাকে, তো এইটাকে বলা হচ্ছে কিন্তু গাপ্পে হাগনা বা ফিজুলকে বাতি কেনা। তো এটাকে বলা হচ্ছে গাফরিয়া, অর্থাৎ দেখবে ফরফর করে কথা বলা যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে গাফরিয়া। তো বিভিন্ন অর্থে শব্দকে এগুলো কিন্তু বলা থাকে। তো এই রিলেটেড শব্দগুলো একটু দেখে নেবে যে গাফরিয়া ইয়া ফিজুল কি বাতে অথবা এই টাইপের কিছু শব্দ এখানে কিন্তু থাকে। নেক্সট দেখো গৃহ বাসকর রহনে বালা, অর্থাৎ যে গৃহে অর্থাৎ বাড়িতে বসবাস করে তাকে কি বলবো, তো তাকে বলবো হচ্ছে গৃহস্থ। এটা আমরা বাংলা প্রত্যেকেই জানি যে গৃহস্থ বলা হয়। নেক্সট দেখো সন্ধ্যাকাল যাব গায়ে চরকর লড়তি হ্যায়, অর্থাৎ দেখবে তোমাদের বিকেলের পরে কিন্তু সন্ধ্যা নামে, তো এই সন্ধ্যাকালটা যই মাত্র মানে শেষ হয় তো সেইটাকে কি বলা হয়, তো সন্ধ্যাকাল যাব গায়ে চরকর লড়তি হ্যায়, তো সেই সময়টাকে আমরা কি বলে হচ্ছে গোধূলি বেলা। তোমরা ভূগোলে হয়তো দেখেছো গোধূলি বেলা দেখবে সূর্যাস্তের পরেও কিন্তু একটা লাল আভা বা আলো দীপ্ত কিন্তু মেঘে আকাশে থাকে, তো এই যে সময়কালটা বলা হয় এটাকে বলা হচ্ছে গোধূলি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে সন্ধ্যাকাল जब गाये चकर लड़ती है तो उसका हम बोलते हैं गोधूली। नेक्स्ट देखो घूस लेने वाला, तो এটা কিন্তু খুবই সহজ রয়েছে, যারা ঘুষ নেয় তাদেরকে আমরা কি বলি ঘুষখোর, তো সঠিক উত্তর করবে ঘুষখোর। নেক্সট দেখো जिसके চূড়া में চন্দ্রমা है, অর্থাৎ যার চূড়াতে চন্দ্রমা আছে, চূড়া মানে হচ্ছে এক কথায় শিখর কথার অর্থ বলে। পর্বতের চূড়া তোমরা জানো না যে পর্বতের যে সর্বোচ্চ শিখর সেটা বলেছে পর্বত চূড়া, তো এই জন্য কি বলা হচ্ছে যে जिसके চূড়া में চন্দ্রমা তাকে বলা হচ্ছে চন্দ্রচূড়। नेक्स्ट जिसके चार पैर होते हैं उसके हम क्या बोलते हैं, तो जिसके चार पैर होते हैं অর্থাৎ যার চারটি পা আছে তাকে তোমরা কি বলবে চতুষ্পদ বলবে। আচ্ছা মানুষ তো দুটো পা বিশিষ্ট, তাহলে মানুষকে কি বলবে, তো মানুষ হচ্ছে দ্বিপদ। এইগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো নেক্সট এটা কিন্তু স্টার মার্ক দেবে এক্সামে কিন্তু এসছে। দেখো চিন্তা উৎপন্ন করনে वाला, তো চিন্তা উৎপন্ন করনে वालाকে আমরা কি বলি চিন্তাজনক। আচ্ছা যে কোনো কিছু উৎপন্ন করে বা আবিষ্কার করে তাকে তো আমরা জনক বলি। যে কম্পিউটার আবিষ্কার করেছে তাকে আমরা কি বলি কম্পিউটারের জনক। যে টেলিভিশন আবিষ্কার করেছে টেলিভিশনের জনক ইত্যাদি কিন্তু আমরা বলে থাকি। তো যে চিন্তা উৎপন্ন করে তাকে আমরা কি বলবো চিন্তাজনক। নেক্সট দেখো किसी को चौताने के लिए कही जाने वाली बात, অর্থাৎ চৌতানে মানে হচ্ছে তুমি কাউকে চটানো বা রাগানোর জন্য কোনো কথা বলছো, তো এটাকে কি বলা হবে, তো এটাকে বলা হচ্ছে চৌতবাণী। নেক্সট দেখো सेना के
ठहराने का स्थान একটু স্টার মার্ক দেবে। তো সেনাকে ठहरानो মানে হচ্ছে দাঁড়ানো, ठहर মানে হচ্ছে দাঁড়ানো বা যেখানে হচ্ছে তারা অবস্থান করে। তো ভারতীয় সেনা যেখানে ধরো অবস্থান করছে সেটাকে আমরা কি বলি? তো সেইটাকে আমরা বলি হচ্ছে সেনা ছাউনি। তো এখানে দেখো ছাউনিটা রয়েছে, তো ছাউনি কিন্তু অ্যান্সার। তো বিশেষত এটাকে সেনা ছাউনি বলি। তোমাদের দেখবে বিভিন্ন যে মিলিটারি ক্যাম্পগুলো আছে তো এগুলোকে বলা হয় সেনা ছাউনি। নেক্সট দেখো, জন্ম সে 100 वर्ष का সময়, অর্থাৎ জন্ম থেকে যখন 100 বছর পূর্তি হয় তাকে কি বলা হবে? জন্মশতী। বাংলায় যেটাকে আমরা বলি শতবর্ষী, তো এটাকে বলা হচ্ছে হিন্দিতে জন্মশতী। নেক্সট দেখো, কিসি কো জিতনে কে চাহো, অর্থাৎ কোনো প্রতিযোগিতা বা কোনো যুদ্ধ বা কোনো অভিলাষা ইত্যাদি থেকে যখন আমার জয় করার যে প্রবল ইচ্ছা, এইটাকে কি বলা হবে? তো এইটাকে বলা হচ্ছে জিগিৎসা। জিগিৎসা কিন্তু স্টার মার্ক দেবে, এটা কিন্তু এক্সামে বহুবার এসছে। তো অবশ্যই মনে রাখবে, যখন কোনো কিছুতে আমার জয় করার যে প্রবল ইচ্ছা সেটাকে বলা হচ্ছে জিজ্ঞাসা। নেক্সট, जिसने इंद्रियों पर विजय पा लिया हो, অর্থাৎ যে তার পঞ্চেন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ইত্যাদির মাধ্যমে কিন্তু সে জয় ছিনিয়ে নিয়েছে, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে জিতেন্দ্রীয়। যেমন জিতেন্দ্রীয় বলতে আমরা গৌতম বুদ্ধ মহাবীরের কথা বলি, তো তারা কি জিতেন্দ্রীয় হয়েছিলেন, দিব্যজ্ঞান লাভ করেছেন ইত্যাদি কিন্তু বলে থাকি। নেক্সট দেখো, चारों और जल से घिरा हुआ तो भूभाग को हम क्या कहते हैं? तो হচ্ছে चारों ओर से जल से घिरा हुआ भूभाग, অর্থাৎ চারিদিকে জল দ্বারা বেষ্টিত যে ভূভাগ তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে টাপু। টাপু বলবো, হিন্দিতে কিন্তু টাপু বলা হচ্ছে। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, স্টার মার্ক দেবে। বিবাদ ইয়া গুটবাজি সে আলাগ রহনে वाला, অর্থাৎ যে বিবাদ, ঝগড়া, ঝামেলা ইত্যাদি থেকে যে বিরত থাকে বা এগুলোকে সে অ্যাভয়েড করে, এড়িয়ে চলে, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে তটস্থ। স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু বহুবার এসছে। নেক্সট দেখো, তর্ক और পার होने की ইচ্ছা রাখনে वाला, তৈরি কর অর্থাৎ সে সমস্ত কিছু বলে না আটঘাট বেঁধে তৈরি হওয়া, তো এই তৈরি কর কথার অর্থ হচ্ছে সেরকম। তো সমস্ত কিছু একেবারে প্রস্তুতি নিয়ে যে পার হওয়ার ইচ্ছা মানে রাখে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে তিতিষ্ণু। তিতিষ্ণু কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট, ছুটকারা দিলানে বালা, তো ছুটকারা মানে হচ্ছে কি? ছুটকারা বলতে ছাড় দেওয়া, তো যে ছাড় দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ত্রাতা। ত্রাতা এক কথায় যাকে আমরা মুক্তিদাতা বলে থাকি, তাই না? সেই মুক্তিদাতাকে বলা হচ্ছে ত্রাতা। ধরো কোনো জায়গাতে কোনো কয়েদিকে বন্দি করে রাখা হয়েছে এবং সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তো যিনি ছেড়ে দিচ্ছেন তাকে কি বলা হবে? ত্রাতা বলা হবে। নেক্সট দেখো, পতি পত্নিকা জোড়া, তো পতি পত্নিকা জোড়া এটাকে আমরা কি বলেছি? তো এটি সাংসারিক জীবন থেকে এটি প্রশ্ন, তো তাকে বলা হচ্ছে দম্পতি। তো পতি এবং পত্নী অর্থাৎ স্বামী স্ত্রীকে যে জোড়া কাপল সেটাকে কি বলা হয়? দম্পতি। নেক্সট নেক্সট দেখো, গোদ লিয়া হুয়া পুত্র, এইটাকে একটু স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু এসছে। তো এটাকে কি বলা হচ্ছে? তো গোদ লিয়া হুয়া পুত্র মানে হচ্ছে যে পুত্রটা মানে জন্ম থেকে হয়নি, অর্থাৎ সেটাকে আমরা কি করেছি? ধার করা, এক কথায় ধার করা বোঝায়। তো এইটাকে বলা হচ্ছে দত্তক। তো তোমরা জানো প্রাচীনকালে যে সমস্ত রাজাদের যে পুত্র ছিল না তারা কি করতো? দত্তক নিত। বিশেষত এই দত্তকটা নেওয়া হতো রাজাদের যে বংশ পরবর্তী যে পূর্বজন্মের তাদেরকে উত্তরাধিকার হিসাবে। তো তোমরা একটা ঘটনা তোমরা দেখবে ইতিহাসে যে সত্যবিলাপ নীতি, তাই না? তো এই সত্যবিলাপ নীতির মাধ্যমে কিন্তু তারা এই দত্তক নেওয়াটা বন্ধ করে দিয়েছিল। একটা বিভিন্ন যে দেশীয় রাজ্যগুলি ছিল, তো এই রাজ্যগুলি যদি এই নীতি গ্রহণ করেছিল তো সেক্ষেত্রে কিন্তু এটা ছিল। তো এটা হিস্টোরি ম্যাটার। নেক্সট দেখো, अपराध और दंड देने के नियम निर्धारित करने वाला ग्रंथ, অর্থাৎ যে গ্রন্থ বা বই থেকে আমরা কি করি? অপরাধীকে দণ্ড বা তার যে শাস্তির বিধান ইত্যাদি আমরা কি নির্ধারিত করি, তাকে কি বলবো? তাকে বলা হচ্ছে দণ্ড সংহিতা। অবশ্যই মনে রাখবে, দণ্ড সংহিতা কিন্তু বলা হচ্ছে যে বই থেকে আমরা অপরাধীর জন্য শাস্তি বা দণ্ড নির্ধারণ করি, সেই জন্য বলা হচ্ছে অপরাধ ইয়া দণ্ড দে
के नियम निर्धारित करने वाला ग्रंथ दंड संहिता। नेक्स्ट देखो, जो कठिनाई से मिलते हैं अर्थात जेटा खूब कष्ट बा कोनो परिश्रमेर माध्यमे मेले सेटाके आमरा कि बोली दुर्लभ, तो सेटाके बला हच्छे दुर्लभ। नेक्स्ट, पति के छोटो भाई के पत्नी अर्थात पति मान हच्छे स्वामी, तो स्वामीर जे छोटो भाई तार पत्नी के कि बला हच्छे ताके बला हच्छे देवरानी। अच्छा, देवरेर जे बউ ताके बला होबे देवरानी। नेक्स्ट देखो, राजा द्रौपद की पुत्री, तो राजा द्रौपद की पुत्री के छिलो द्रौपदी, अवश्य द्रौपदी होबे। नेक्स्ट देखो, धार्मिक सिद्धांत के अनुसार आचरण करने वाला। अच्छा, धर्मेर जे समस्त सिद्धांत बा उपदेश आछे तो सेई उपदेश अनुयायी जे चले ताके कि बला हच्छे धर्मात्मा, সেই জন্য বলা হচ্ছে ধার্মিক সিদ্ধান্ত के अनुसार आचरण करने वाला को বলা হচ্ছে धर्मात्मा। नेक्स्ट, ध्यान या विचार करने वाला अर्थात जे ध्यान माने হচ্ছে মনোযোগ এবং বিচার ইত্যাদি কিন্তু করে তাকে কি বলা হচ্ছে তাকে বলা হচ্ছে ধ্যাতা, ধ্যাতা কিন্তু বলা হয়। नेक्स्ट देखो, जो कभी मरे नहीं, तो जे কখনো মরে না বা जो कभी मरे नहीं ताके कि बोलबो ताके बोलबो अमर, जार कोनो मृत्यु नहीं ताके तो अमर ही बोलबो, ताई ना। नेक्स्ट देखो, जिसे मारना उचित ना हो अर्थात जाके मारा उचित नय ताके कि बोलबो ताके बला हच्छे अबद्ध। नेक्स्ट, जो विधि या कानून के विरुद्ध है, एटा एकटु स्टार मार्क देबे, एग्जामे किन्तु एसेছে, जेटा विधि माने हच्छे नियम कानून इत्यादिर विरुद्धे ताके आमरा कि बोलबो अबैध। যেটা তোমাদের সমাজে ধরো কোনো একটা নিয়ম রয়েছে বা প্রচলিত নিয়ম হয়েছে, তো সেই নিয়মের বিরুদ্ধে যখন তুমি কাজ করবে তখন তোমাকে কি বলবে যে অবৈধ কাজ করেছে বলে তার একটা শাস্তি হচ্ছে, এইরকম কিন্তু বলা হয়। নেক্সট দেখো, চন্দ্র মাসকে किसी पक्ष के 8वीं तिथि, तो এটাকে বলা হচ্ছে অষ্টম তিথি। नेक्स्ट देखो, जिस रोग का ठीक होना कठिन हो उसे क्या बोलते हैं, उसे बोलते हैं असाध्य। तो असाध्य माने होच्छे जेटार कोनो साध्य नेই বা যেটাকে ঠিক করা যায় না। नेक्स्ट এটা কিন্তু স্টার মার্ক দেবে, एग्जामे কিন্তু এসছে। আতমে होने वाला, तो আতমে যেটা হয় সেটাকে আমরা কি বলে হচ্ছে आंतरिक। नेक्स्ट, आकाश को चूमने वाला, तो आकाश के चूमने वाला होच्छे ताके আমরা কি বলবো গগনচুম্বী। গগন মানেই হচ্ছে আকাশ, তোমরা জানো আমরা সমার্থক শব্দ পড়েছি। নেক্সট, তো গগনচুম্বী এটা মনে রাখবে, আকাশচুম্বী বা গগনচুম্বী যাই হোক না কেন মনে রাখবে এইগুলো কিন্তু একমাত্র মেঘের দ্বারাই সম্ভব, কেননা মেঘ কিন্তু আকাশে ভেসে বেড়ায়। তো এক কথায় এই যে আকাশ কো চুমনেওয়ালা অর্থাৎ গগনচুম্বী এটাকে বলা হচ্ছে কিন্তু মেঘের জন্য। তো মেঘের সমর্থক শব্দ কিন্তু গগনচুম্বী, এটাও কিন্তু থাকতে পারে, অবশ্যই এগুলো মাথায় রাখবে। नेक्स्ट देखो, अग्नि से संबंधित या आग का संबंधित कोई सवाल, तो মনে রাখবে এটা হচ্ছে আগ্নেয়। আগ্নেয়গিরি তোমরা নাম শুনেছো আগ্নেয়গিরি, তো এটা আগ্নেয়গিরির নাম হয়েছে কেন, কেননা এখান থেকে আগ্নেয়গিরি অর্থাৎ অগ্নুৎপাত হয়, এই জন্য বলা হচ্ছে আগ্নেয়গিরি, সেই জন্য বলা হচ্ছে অগ্নিকে সম্বন্ধিত ইয়া আগ কা সম্বন্ধিত, তো এটাকে বলা হচ্ছে আগ্নেয়। নেক্সট, অতিথিকে সেবা করনে वाला, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটু স্টার মার্ক দেবে আতিথি। তো আতিথি যেটাকে আমরা বলে হচ্ছে আত্মীয়তা, বাংলায় তো আমরা আত্মীয়তা বলে থাকি, তাই না। नेक्स्ट देखो, दूसरों के सुख के लिए अपने खुशी का त्याग, अर्थात তুমি অন্যের জন্য নিজের সুখকে ত্যাগ করেছো, অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করেছো, তো সেইটাকে কি বলা হবে আত্মোৎসর্গ। ভীষণ গুরুত্বপূর্ণ, মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু স্টার মার্ক দেবে যে নিজের সুখের জন্য অন্যের সুখের জন্য নিজের সুখকে ত্যাগ করে বা যে दूसरों के सुख लिए अपना सुख को खो दिया, तो इसको हम क्या बोलते हैं आत्मोत्सर्ग। नेक्स्ट देखो, किसी वस्तु को आधुनिक रूप देने का क्रिया, अर्थात তুমি কোনো একটা বস্তু আছো সেটাকে তুমি আধুনিক রূপ দিচ্ছ, তো সেইটাকে কি বলা হবে সেটাকে বলা হবে আধুনিকীকরণ, তাই না। তো আধুনিকীকরণ তো আমরা বলি যে এটা অনেক পুরনো বস্তু সেটাকে তুমি আধুনিক মডেল বা আধুনিক নিয়ম অনুযায়ী তৈরি করছো, তো সেটাকে বলা হচ্ছে আধুনিকীকরণ।
যেরকম বিভিন্ন পুরনো যে সমস্ত ব্যাংকগুলো আছে সেগুলোকে আমরা কী করি নতুনভাবে করি এবং নতুন যে রাষ্ট্রীয় নিয়ম কানুন আছে সেই অনুযায়ী তাদেরকে যদি পরিচালনা করি তখন তো আমরা আবার কী বলি জাতীয়করণ, অর্থাৎ ন্যাশনালাইজড করছি, জাতীয় স্তরে পৌঁছে নিয়ে যাচ্ছি, এই জন্য আমরা বলছি জাতীয়করণ। তো যখনই আধুনিক রূপ দেবে তখন কী হবে আধুনিকীকরণ। নেক্সট দেখো কিসি চিজ या बात की इच्छा रखने वाला, অর্থাৎ যে চিজ মানে হচ্ছে জিনিস, তো কোনো জিনিস বা কোনো কথা বলার ইচ্ছা যে থাকে তাকে কী বলা হচ্ছে ইচ্ছুক, ইচ্ছা আছে তাই বলবে ইচ্ছুক। নেক্সট দেখো जो दूसरों के उन्नति देख कर जलता है, একটু স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু বহুবার আছে। যে दूसरों की उन्नति देख कर जलता है, অর্থাৎ কোনো ব্যক্তি যে অন্যের যে উন্নতি দেখে সে কী করে ভেতরে ভেতরে জ্বলছে তাকে কি বলবে, তাকে বলা হচ্ছে ঈর্ষালু বা হিংসুটে, যেটাকে বলা হয় বাংলা কথায় আমরা হিংসুটেই বলি, তো এই জন্য বলা হচ্ছে ঈর্ষালু বা হিংসুটে। নেক্সট দেখো উপর আনে বালা শ্বাস, তো উপর আনে বালা শ্বাসকে আমরা কি বলে হচ্ছি উচ্ছ্বাস। নেক্সট বহু বস্তু जिसका उत्पादन हुआ हो, ওই বস্তুটা যার উৎপাদন হয়েছে তো তাকে কি বলবে উৎপাদিত, তো হিন্দিতে বলা হচ্ছে উৎপাদ। নেক্সট পর্বতকে পাশ কি ভূমি, একটু স্টার মার্ক দেবে, পর্বতকে পাশ কে ভূমি এটাকে বলা হয় উপত্যকা, একটু আগে কিন্তু আমরা করেছি, দেখো এটা আবার রিপিটেড হলো। নেক্সট যে উপজাত ভূমি হো, অর্থাৎ যেটা তোমার চাষের জন্য উপযুক্ত বা কোনো কাজের জন্য উপযুক্ত, তো তাকে কি বলবে বিশেষত চাষের জন্য হয় তাই জন্য এটাকে বলা হচ্ছে উর্বর, তো উর্বর জমি এটা কিন্তু বলা হচ্ছে। নেক্সট দেখো সূর্যোদয় সে পেহলে কা সময়, মারাত্মক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সূর্যোদয়কে পেহলে কা সময় এটাকে আমরা কি বলে থাকি উষাকাল, উষাকাল কিন্তু মনে রাখবে এক্সামে কিন্তু বহুবার এসছে। নেক্সট जिस भूमि में कुछ उत्पन्न ना होता है तो उसको हम क्या बोलते हैं ऊषर, তো এই দুটো মনে রাখবে, একটা হচ্ছে উর্বর আর একটা হচ্ছে ঊষর। উর্বর মানে হচ্ছে জমিতে চাষবাসের জন্য খুবই উপযোগী, আর ঊষর মানে হচ্ছে যেটাকে আমরা বন্ধা বলে থাকি বাংলা কথায়, যে জমিতে চাষবাস কিছু হবে না, উর্বর ক্ষমতা একদমই নেই, তাকে বলা হচ্ছে ঊষর। নেক্সট দেখো চন্দ্রমাসকে किसी पक्ष की 11वीं तिथि, इसको हम क्या बोलते हैं, আচ্ছা চন্দ্রমাস, চন্দ্রমাসের কিসি পক্ষকে অর্থাৎ যে কোনো একটা পক্ষ হয় কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ যাই হোক না কেন, তো এইগুলোর মধ্যে 11वीं তিথি মানে হচ্ছে 11তম তিথি, তো গের নাগরিক এটাকে বলা হয় না, তো মনে রাখবে এই 11वीं তিথি মানে হচ্ছে 11তম তিথি, তো এই 11তম তিথিকে আমরা কি বলি একাদশী, দেখবে ক্যালেন্ডারে লেখা থাকে না একাদশী, তো সেইটাই কিন্তু। নেক্সট দেখো জিসকা চিত্র একাগ্রচিত হ্যাঁ, অর্থাৎ যার চিত্র যার চিন্তা যার মনস্কামনা একাগ্র বা এক নাগারে রয়েছে তাকে আমরা কি বলবো একাগ্রচিত, স্টার মার্ক দেবে এক্সামে কিন্তু আসে। নেক্সট ইতিহাস সে সংবন্ধিত, তো ইতিহাসের সঙ্গে যে সংবন্ধিত থাকে তাকে আমরা কি বলবো ঐতিহাসিক, যে রাজনীতির সাথে সংবন্ধিত থাকবে তাকে আমরা কি বলবো রাজনীতিবিদ ইত্যাদি কিন্তু আমরা বলবো। নেক্সট উপরি দিখাই হাবি কে রূপ মে হোনে वाला, অর্থাৎ উপরি দিখাবি মানে হচ্ছে উপর উপর যে দেখায় তাকে কি বলা হবে, তো তোমার কোনো বন্ধু বা কোনো ব্যক্তি ধরো আছে সে কি বলছে উপর উপরে নিজেকে সবাইকে ভালো দেখায়, তো তাকে কি বলবো অপচারিক, বা সে উপরে ভালো ভিতরে কি আছে তা ঠিক নেই কিন্তু উপর উপরে সবাইকে কি বলা হয় মানে নিজের যে চেহারাটা সেটা কিন্তু উপরে সে ফুটিয়ে তুলছে, তো এই জন্য তাকে বলা হচ্ছে অপচারিক। নেক্সট দেখো আপনি বিবাহিত পত্নী সে উৎপন্ন, তো এইটাকে কি বলা হবে ঔরসজাত, তোমরা জানো ঔরস মানে হচ্ছে কি জন্মগত সন্তান। নেক্সট কান কে নিচে লটকাতা হুয়া কোমল ভাগ, তো এইটাকে কি বলা হয়, তো কানের নিচে দেখবে আমাদের বাংলায় যেটাকে কি বলে থাকি লতি থাকে না, কানের যে লতি যেটাতে দেখবে অনেকে বিশেষত মহিলারা কিন্তু কান ফুটো করে এবং এখানে কিন্তু বিভিন্ন অলংকার বহন করে, এই অলংকার যে পরিধান করে ওই জায়গাটার নাম কি, তো ওই জায়গাটার নাম হচ্ছে কিন্তু কর্ণপালি, তো এইটাকে কিন্তু মনে রাখবে কর্ণপালি, যেটা হচ্ছে কানকে নিচকে লটকাতা হুয়া কোমল ভাগ, এইখানটাই বিশেষত কিন্তু কানের বিভিন্ন গহনা ইত্যাদি কিন্তু পहनना হয়। নেক্সট একটু স্টার মার্ক দেবে तांत्रिक जो अपने हाथ में कपाल लिए रहते हैं तो इसको हम क्या बोलते हैं कपालिक। तांत्रिक माने होच्छे तोमरा जानो साधु, एरा कि करे
जो अपने हाथ के कपाल लिए रहते हो, अर्थात निजेर हाथ के निजेर जे कपाल বা ভাগ্যে নিয়ে কিন্তু খাড়া হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কাপালিক। नेक्स्ट, जिस लड़की का विवाह ना हुआ हो, तो एके আমরা কি বলে থাকি, যার বিবাহ হয়নি তাকে তো আমরা কুমারী বলি, তাই না? तो সঠিক উত্তর করবে কুমারী। नेक्स्ट देखो, जो अच्छे या ऊंचे कुल में उत्पन्न हुआ है, तो अच्छे या ऊंचे अर्थात যে কোনো ভালো এবং উচ্চ বংশ, কুল মানে হচ্ছে বংশ, বংশ থেকে জন্মগ্রহণ করেছে তাকে আমরা কি বলবো, তাকে বলবো হবে কুলীন। কুলীন কিন্তু বলা হয় যে উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে। नेक्स्ट, किए हुए উপকার को मानने वाला, অর্থাৎ যে তুমি ধরো কারোর জন্য উপকার করেছো, তো সেটাকে সে এখন মানছে যে না এ আমার এই উপকারটা করেছে, তো সেটাকে বলা হবে কৃতজ্ঞ। আর যে মানে না তাকে কি বলা হবে, অকৃতজ্ঞ বা বেঈমান ইত্যাদি কিন্তু আমরা বলে থাকি। তো এবারে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর দেখে নেব যে এক্সামে তোমাদের এইখান থেকে কী ধরনের প্রশ্ন কিন্তু থাকে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, वो व्यक्ति जो विद्यार्थी को पढ़ने का कार्य करता है, तो वाक्यांश के लिए एक सार्थक शब्द दीजिए। तो এই যে বাক্যটা রয়েছে, वो व्यक्ति जो विद्यार्थी को पढ़ने का कार्य करता है, তো এর জন্য নিচে একটা সমার্থক শব্দ আমাদের একটা শব্দ কিন্তু চুজ করতে হবে। তো দেখো, বিদ্যার্থী মানে হচ্ছে শিক্ষার্থী, তো শিক্ষার্থীদের যে পড়ায় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা শিক্ষক বলি। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, শিক্ষক। नेक्स्ट, क्वेश्चन नंबर 2 देखो, निम्नलिखित वाक्यांश के लिए उपयुक्त सार्थक शब्द है, অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে এর জন্য তোমাদের কিন্তু উপযুক্ত শব্দটা চুজ করতে হবে। তো जो कहा ना जा सके আমরা প্র্যাকটিস করেছি একটু আগে। তো जो कहा ना जा सके যেটা বলা যায় না তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে অকথ্য বা অকহনীয় ইত্যাদি কিন্তু রয়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। नेक्स्ट क्वेश्चन नंबर 3 देखो, शरीर का कोई भाग वाक्यांश के लिए उचित शब्द बताइए। আচ্ছা, শরীর কা कोई भाग অর্থাৎ শরীরের কোনো একটা অংশ, সেটাকে আমরা কিভাবে বলি। তো এই জন্য তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আগের যে ক্লাসগুলি যারা দেখবে না তাদের কিন্তু এই ক্লাসের আসা বারণ আছে। এর কারণটা হচ্ছে এই যে আগে দেখো সমর্থক শব্দ থেকে একটা প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, অবয়ব। তো অবয়ব হচ্ছে শরীরের কিন্তু একটা সমর্থক শব্দ, যেরকম অবয়ব, অবয়ব, অঙ্গ, হাত ইত্যাদি কিন্তু এগুলো সবই কিন্তু একটা অংশ। তো এইটা হচ্ছে সঠিক উত্তর, অবয়ব। नेक्स्ट क्वेश्चन नंबर 4 देखो, किसी पदार्थ या राज्य का दूसरे पदार्थों या राज्यों में मिला जाना वाक्यांश के लिए एक शब्द होगा। तो धरो किसी पदार्थ या राज्य का दूसरे पदार्थ या राज्य से মিল জানা, ধরো কোনো একটা পদার্থ কোনো একটা পদার্থের সাথে মিলে এক হয়ে গেছে, কোনো রাজ্য কোনো রাজ্যের সাথে মিলে এক হয়ে গেছে, তো তাকে আমরা কি বলবো, তো তাকে বলবো সঠিক উত্তর করবে অপশন নাম্বার বি দেখো, বিলয়। তো বিলয় মানে হচ্ছে একে অপরের সাথে মিলে যাওয়া। नेक्स्ट देखो, निम्नलिखित वाक्यांश के लिए उपयुक्त सार्थक शब्द है। तो बिना स्वार्थ के कार्य करने वाला, অর্থাৎ যে কোনো স্বার্থ বা কোনো প্রকার বিভিন্ন লোভ জাতীয় কোনো বস্তু ইত্যাদি ছাড়াই কার্য করে, যার কোনো স্বার্থ নেই, তাকে আমরা কি বলবো, সঠিক উত্তর করবো অপশন নম্বর এ, নিঃস্বার্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, একটু স্টার মার্ক দেবে, তোমাদের এই ধরনের টাইপটা কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপ, কেননা এখানে দেখো বাক্য এবং উপযুক্ত শব্দ হিসেবে কিন্তু দিয়ে থাকে। তো কোন অপশানটা সঠিক সেটা কিন্তু বার করতে হয়, বা কোন অপশানটা ভুল সেটা কিন্তু বার করতে হয়। তো কি আগে দিয়েছে দেখো, বলছে वाक्यांश के और उसके लिए एक शब्द का निम्न में से कौन सा যুগ্ম অশুদ্ধ है, অর্থাৎ এইখানে দেওয়া আছে তিনটে সঠিক এবং একটা হচ্ছে ভুল আছে, সেই ভুলটা তোমাকে বার করতে হবে। তো প্রথমে রয়েছে দেখো, লাভ পানে কি ইচ্ছা, এটাকে কি বলা হয়, লিপ্সা। নেক্সট, এটা কিন্তু ঠিক আছে। जो किसी से जीता ना जा सके ताके की বলা হয়, অজেয়, এটাও কিন্তু ঠিক আছে। नेक्स्ट, नाप तेल कर खर्च करने वाला मितभाषी। तो देखो, যে নাপ তেল কার খরচ করনে वाला, যার কোনো হিসাব লিকাজ কিছু নেই, সে শুধু খরচই করে যায়, তাকে কি আমরা মিতভাষী বলি না। আমরা কিন্তু এই যখন কলম শব্দ পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে একটা হচ্ছে মিতব্যয় আর একটা হচ্ছে ব্যয়বহী।
তো যে মিতব্যয় কাকে বলে, যে অল্প খরচ করে, কিন্তু এখানে তো বেশি ব্যয় করছে, তাহলে একে কি বলা হবে, নিশ্চয় ব্যয় বলা হতো, তো এখানে কিন্তু নেই, তাই এটি কিন্তু ভুল রয়েছে। তো এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট দেখো পরেরটি একটু দেখে নাও, 7 দিন কা সমূহ। তো 7 দিনেরকে আমরা কি বলি, এক সপ্তাহ বলি, সেই জন্য দেখো 7 দিনকে বলা হচ্ছে কি সপ্তাহ, তো এটা কিন্তু ঠিকই রয়েছে। रेखांकित शब्द समूह के लिए सर्वाधिक उपयुक्त विकल्प का चुने। देखो आकाश में इतने तारे हैं कि गिन ना जा सके। तो देखो এই গিন না যা সাকে, এই যে শব্দটা রয়েছে এর শব্দ কি হবে, গিন না যা সাকে মনে হচ্ছে যাকে গোনা যায় না, তো তাকে কি বলবো, তাকে কি বলবো, সঠিক উত্তর করবে দেখো অপশন নম্বর সি, অগণিত। তো অগণিত মানে হচ্ছে যাকে গোনা যায় না। নেক্সট क्वेश्चन नंबर 9 देखो, सारे शरीर की हड्डियाँ का ढापा वाक्यांश के लिए सार्थक शब्द है। अर्थात सारे शरीर का जो हड्डियाँ का ढापा, अर्थात ढापा माने होच्छे कि एकाट्टा करा बा जड़ो करा। तो सठिक उत्तर करबे ऑप्शन नम्बर बी देखो, कंकाल। तो शरीर जे समस्त काठामो एटाके बला होच्छे कंकाल। नेक्स्ट क्वेश्चन नंबर 10 देखो, विकल्पों में से निम्नलिखित वाक्यांश के लिए उपयुक्त शब्द चुनिए जो इंद्रियों से पर हो। तो इंद्रियों से पर माने होच्छे जेटा बस्तुटा होच्छे इंद्रियर बाइरे, अर्थात आमादेर जे इंद्रिय आछे चक्षु कर्ण नासिका त्वक एवं जिह्वा एर बाइरे रयेछे, तो ताके आमरा कि बोलबो, अतेंद्रिय बोलबो। इंद्रियर बाइरे माने होच्छे अतेंद्रिय, ऑप्शन नम्बर ए सठिक उत्तर। तो এই ছিল আজকে তোমাদের অনেক শব্দ লিখে এক শব্দ বা বাংলায় যেটাকে আমরা বলে হচ্ছে এক কথায় প্রকাশ। এক্সামে এর মধ্য থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আসবে এবং এই এক কথায় প্রকাশ থেকে বহু প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়েছে। তো যেহেতু ক্লাসে সমস্ত প্রশ্ন করানো সম্ভব নয়, তো সেই জন্য কিন্তু এর টোটাল যে পিডিএফ সেটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, সেখানে কিন্তু জয়েন করে নাও। আর প্রত্যেকটা অধ্যায় কভার করার পর আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করব এবং তারপর আমরা এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস তো থাকছেই। হিন্দি একমাত্র সাবজেক্ট যেখানে কিন্তু তোমরা 40-এ 40 নম্বর পাবে। তো এইটা কিন্তু পূর্ণ দায়িত্ব তোমার আমাদের ওপর আছে। এবার তোমাদেরকে কিন্তু ধৈর্য নিয়ে পড়তে হবে। তোমরা যদি পরিশ্রম করো 40-এ 40 নম্বর কিন্তু 100% পাবে, তোমরা কিন্তু লিখে রাখতে পারো। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই নিজ দায়িত্বে বন্ধুর মাঝে শেয়ার করবে। দেখা করছে নতুন আরেকটি ভিডিওতে।